আচ্ছা, দেখ, আমরা আগের দিন তো মোটামুটি অনেকটাই করে দিয়েছিলাম যে ডাবল সল্ট কাকে বলে, কোঅর্ডিনেশন কোঅর্ডিনেশন এগুলো কাকে বলে, এগুলো আমাদের হয়ে গেছে। এবার আমরা আজকে এটা পড়বো যে কমপ্লেক্স কম্পাউন্ড কে আমরা এই স্টেবিলিটি ফ্যাক্টরের ওপর ভাগ করলে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পারফেক্ট কমপ্লেক্স, আরেকটা হয় আমার ইমপারফেক্ট কমপ্লেক্স। ঠিক আছে, এই পারফেক্ট কমপ্লেক্স কি জিনিস আর ইমপারফেক্ট কমপ্লেক্স কি জিনিসটা পড়বো। এটা কিসের উপর বেস করে করছি? অন দ্য বেসিস অফ স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স আয়ন্স। পারফেক্ট কমপ্লেক্স হলো complex compound which do not give positive test of the constituent ion in their aqueous solution. ঠিক আছে, degree of dissociation very low and gives no ppt when with reagent also। মানে কি, ধর আমরা একটা এরকম কমপ্লেক্স কম্পাউন্ডকে নিলাম, নিয়ে এটাকে আমরা অ্যাকোয়াস সলিউশন দিলে যদি আমার দুটো এরকম আয়নে ভাঙে, এবার আমি যদি এখানে এক্সেস কেসিএন দিয়ে ট্রিট করি, ঠিক আছে, এটা কপার সায়ানাইড থেকে আমরা দুটো আয়ন পাচ্ছি, ওখান থেকে আমরা এক্সেস কেসিএন দিয়ে ট্রিট করে আমরা একটা কমপ্লেক্স এখানে পাচ্ছি। ঠিক আছে, এই আমরা একটা কমপ্লেক্স পেয়েছি। এই কমপ্লেক্সটা কি হয়, এই কমপ্লেক্সটা কোনো, আমরা এতদিন ডাবল সল্ট আর কমপ্লেক্স কম্পাউন্ড মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স দেখেছিলাম, ডাবল সল্টে কমপ্লেক্সটা ডিসোসিয়েট করে দেয় অ্যাকোয়াস সলিউশন, কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ডে সেটা হয় না। তো সেরকম যদি কোনো কমপ্লেক্স কম্পাউন্ড আমরা নিই এবং তাকে কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াক্ট করাই এবং সেই রিয়াকশন যদি না হয়, কোনো প্রেসিপিটেট যদি না পড়ে, তাহলে সেই কমপ্লেক্সকে আমরা বলি পারফেক্ট কমপ্লেক্স। প্রেসিপিটেট কেন পড়লো না? কারণ তার স্টেবিলিটি প্রচন্ড পরিমাণে হাই। ঠিক আছে, তার মানে তার কে এস বা কে এফ প্রচন্ড পরিমাণে হাই, দুটোই প্রচন্ড পরিমাণে হাই। আর বা উল্টো, যদি কে আই এন এস ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট দেখি, তাহলে ওটা প্রচন্ড পরিমাণে লো। তাহলে যাদের কে এস বা কে এফ বা খুব বেশি অ্যান্ড কে ইনস্টেবিলিটি মানে ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট খুব কম, তাদেরকে আমরা বলবো পারফেক্ট কমপ্লেক্স। তার মানে সবসময় মনে রাখবি, এমন কোনো কমপ্লেক্স যেটাকে কোনো রিয়েজেন্ট দিয়ে রিয়াক্ট করালে তার কোনো রিয়াকশন হয় না, তার কোনো পিপিটি পড়ে না, তাকে আমরা বলি পারফেক্ট কমপ্লেক্স। ঠিক আছে, আর ইমপারফেক্ট কমপ্লেক্স কাকে বলে? ইমপারফেক্ট কমপ্লেক্স হলো ঠিক উল্টো, কোনো একটা রিয়েজেন্ট দিয়ে রিয়াক্ট করাবো, সঙ্গে সঙ্গে তার পিপিটি পড়ে যাবে, তখন আমি তাকে বলবো যে সেটা একটা ইমপারফেক্ট কমপ্লেক্স। তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারছি যে আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, এটা ইমপারফেক্ট কমপ্লেক্সের বেশি হবে, তার কারণ ডিসোসিয়েট করতে পারছে। আর পারফেক্ট কমপ্লেক্সের আলফা সবসময় কম হবে। এবার এখানে একটা কথা বলার আছে। কি কথা বলার আছে? যে পারফেক্ট কমপ্লেক্স বা ইমপারফেক্ট কমপ্লেক্স, ঠিক আছে, যেটা হয় সেটার মধ্যে কোনো রকম আমি একটা কমপ্লেক্স আঁকলাম, একে বলতে পারবো না যে ভাই এটা একটা পারফেক্ট কমপ্লেক্স বা এটা একটা ইমপারফেক্ট কমপ্লেক্স, আমরা দেখে বলতে পারবো না, এটা সম্ভবই না, থিওরিটিক্যাল বলা এইভাবে সম্ভবই না। ঠিক আছে, এটা কেন? কারণ কমপ্লেক্সের স্টেবিলিটি আমাদের যে রিয়েজেন্টের সাথে রিয়াক্ট করছে সেই রিয়েজেন্টের কনসেন্ট্রেশন এবং রিয়েজেন্টের নেচারের উপরও ডিপেন্ড করে। তুই দেখতে পাবি একটা এক্সাম্পল, ধর এরকম একটা কমপ্লেক্স আছে আমার কাছে, এরকম সিলভারের একটা কমপ্লেক্স আছে অ্যামোনিয়ার সাথে, ওটাকে তুই যদি নর্মাল মানে অল্প স্বল্প কেসিএল কনসেন্ট্রেশনের সাথে তুই রিয়াক্ট করাস, কোনো প্রেসিপিটেট পাবি না। অল্প স্বল্প কেবিআর এর সাথে করা, তাও পাবি না। বাট তুই এক্সেস কেবিআর নিয়ে নে, তুই একটা প্রেসিপিটেট পেয়ে যাবি। দেখ কনসেন্ট্রেশন চেঞ্জ করলাম কেবিআর এর, পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা বললাম শুনেছিস তো? ওকে, তাহলে এবার দেখ, কেসিএল কেবিআর কে এক্সেস কেবিআর দিলাম, জাস্ট কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিলাম, প্রেসিপিটেট ফেলে দিল। আবার কে আইতে দেখ, নর্মাল কনসেন্ট্রেশনেও ও প্রেসিপিটেট ফেলতে পারে। তার মানে আমরা এরকম দেখে কিন্তু কোনোদিন বলতে পারবো না যে ভাই এটা একটা কমপ্লেক্স পারফেক্ট কমপ্লেক্স, এটা একটা ইমপারফেক্ট কমপ্লেক্স। আমরা সবসময় দেখতে হবে যার কে এস এর ভ্যালু কি আছে অথবা কে আইএনএস এর ভ্যালু কি আছে। ঠিক আছে, যার কে এস এর ভ্যালু বেশি এবং আইএনএস এর ভ্যালু কম, সেটা একটা পারফেক্ট কমপ্লেক্স। আর যদি উল্টো হয়, কে এস এর ভ্যালু কম, কে আইএনএস এর ভ্যালু বেশি, ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল ইমপারফেক্ট কমপ্লেক্স। ঠিক আছে, ওকে, নেক্সট।
এবার আমি চলে যাচ্ছি পরের টপিকে। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস বলেছিলাম, যে তোকে যখন বলেছিলাম মনে আছে কোঅর্ডিনেশন নাম্বার কিভাবে বের করতে হয়, ডাবল অফ দ্য ডাবল অফ দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট, ডাবল অফ দ্য মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। এবার তাহলে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটের জন্য আমরা একটা জিনিস বলে দিচ্ছি, এটা মাথায় রাখবি। প্রথম 9টা গ্রুপ, গ্রুপ নাম্বার 3, মনে রাখবি গ্রুপ নাম্বার 3 to 9, ঠিক আছে, প্রথম মানে স্ক্যান্ডিয়াম থেকে কোবাল্ট, গ্রুপ ডি ব্লকের যেটা হবে, ডি ব্লকের স্ক্যান্ডিয়াম থেকে কোবাল্ট, আমাদের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হয় +3। ঠিক আছে, মানে স্ক্যান্ডিয়ামের পুরো গ্রুপটা সবকটা +3 অক্সিডেশন স্টেট মোস্ট স্টেবল, আর সবকটার কোবাল্ট অব্দি এদের। আর নিকেল কপার জিঙ্ক লাস্টের যে 3টে গ্রুপ বেঁচে রইল, এদের হয় +2, এদের হয় +2। ঠিক আছে, নেক্সট মনে রাখবি যদি কমপ্লেক্সে, শুধু এই জায়গাটা একটা ট্রিক মনে রাখতে হয়, যে প্ল্যাটিনাম আর প্যালেডিয়াম এইটা একটা জাস্ট মনে রাখতে হয়, এই তিনটে তো সমান, যে প্রথম 3 to 9 গ্রুপ, গ্রুপ নাম্বার 3 টু গ্রুপ নাম্বার 9 +3 হয়, আর পরের 3টে গ্রুপ মানে 10, 11, 12 এই 3টে গ্রুপ +2 হয়। ঠিক আছে, অক্সিজেন স্টেট তো বাবা সবসময় প্লাসই হয় মেটালে, লাস্ট 3টে গ্রুপ +2 সবসময়, লাস্ট 3টে এলিমেন্ট না, লাস্ট 3টে গ্রুপ। তুই যদি পিরিয়ডিক টেবিল দেখিস, যে স্ক্যান্ডিয়াম দিয়ে, আরে বলেছিলাম স্ক্যান্ডিয়াম থেকে পরপর 3টে গ্রুপ হয়, গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 4, গ্রুপ নাম্বার 5 করে করে 9 অব্দি, এদের +3। আর তারপরে যে গ্রুপগুলো আছে 8, সরি 8 বলছি, 10, 11 আর 12, 10, 11 আর 12 এই 3টে গ্রুপ হচ্ছে +2 অক্সিডেশন স্টেট বেশি স্টেবল হবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবি শুধু এখানে, প্ল্যাটিনাম আর প্যালেডিয়াম এই দুটো যে রয়েছে, প্ল্যাটিনাম অ্যান্ড প্যালেডিয়াম, এদের একটা জিনিস মাথায় রাখবি, যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে তাদের মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হয় +2, আর যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে তাদের অক্সিজেন স্টেট হয় +4। এটা মাথায় তোকে রাখতে হবে। বোঝা গেল না গেল না? ঠিক আছে, ওকে। তারপর দেখবি এইটার ওপর বেস করে দুটো কোয়েশ্চেন দিয়েছি, এটা একবার নিজের মতো করে দেখবি। ঠিক আছে, এটা একবার নিজের মতো করে দেখবি, খুবই ইজি কোয়েশ্চেন থাকে এখান থেকে। এবার চলে আসি মেন টপিক, এবার আরো একটা রিপ্রেজেন্টেশন। ধর এইটা আমি একটা জেনারেল রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স এঁকেছি। ঠিক আছে, মনে রাখতে হবে কি কি বলে, কোনটাকে কি বলে। এই যে এক্স যেটা রয়েছে, এই এক্সটাকে আমরা বলি আয়োনিক স্পিয়ার বা আয়োনাইজেশন স্পিয়ার। ঠিক আছে, অথবা কাউন্টার আয়ন, যে কোনো একটা নাম বলা যায়। এই যেটা এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যেটা থার্ড ব্র্যাকেট বলি, সেটাকে আমরা বলি কোঅর্ডিনেশন স্পিয়ার। ঠিক আছে, একটা এম রয়েছে, এই এমটা কি, বল বল বল। হুম, পাঠাস 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 পাঠাস, দু একটা ছবি তুলে পাঠাস আমাকে, দেখে দেবো ওখানে। ঠিক আছে, আরে পরে পাঠাস, ক্লাসের পরে পাঠাস, আর চাপ খাচ্ছিস কেন? চাপ নেই, ক্লাসটা করে নে তারপর পাঠাস। তারপরে দেখ, প্রেজেন্টেশন অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে এই এক্সটাকে আমরা বলছি আয়নিক স্পিয়ার অথবা কাউন্টার আয়ন। এই ব্র্যাকেটের মধ্যে যা লেখা থাকবে ওটাকে আমরা বলি কোঅর্ডিনেশন স্পিয়ার। এই ব্র্যাকেটের ভিতর যে মেটাল আয়নটা থাকবে ডি ব্লকে, সেটাকে আমরা বলি সেন্ট্রাল মেটাল অ্যাটম। দেখ লিখেও দিয়েছি, দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন টু হুইচ ওয়ান অর মোর নিউট্রাল মলিকিউলস আর অ্যাটাচড। ঠিক আছে, মানে কি, এই যে এলএন, এলএনটাকে আমরা বলি লিগান্ড, LIGAND, লিগান্ড। ঠিক আছে, এটাকে বলি আমরা লিগান্ড। তো লিগান্ড, লিগান্ড এর সাথে জুড়ে থাকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে। দে অ্যাক্ট অ্যাজ আ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার, এবং এই মেটালটা কি করে, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে। যেহেতু একটা মেটালের মধ্যে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে এবং লিগ্যান্ডের কাছে লোন পেয়ার থাকে, ঠিক আছে, এই লোন পেয়ারটা লিগ্যান্ড মেটালের ভ্যাকেন্ট অরবিটালে দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। ঠিক আছে, এই জন্য এইসব কমপ্লেক্সের নাম হয় কোঅর্ডিনেশন কমপ্লেক্স। এই লাস্টে এই যে এন যেটা লিখেছি, এনটা কি, কোঅর্ডিনেশন নাম্বার। এনটা কি, কোঅর্ডিনেশন নাম্বার। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে যে চার্জ অন দা কোঅর্ডিনেশন স্পিয়ার, কত চার্জ আছে কোঅর্ডিনেশন স্পিয়ারের উপর। এটা হচ্ছে বেসিক জিনিস। এবার একটা জিনিস বুঝবি, ঠিক আছে, আমরা ডি ব্লক এলিমেন্টই কেন নিই ম্যাক্সিমাম
কোঅর্ডিনেশন কম্পাউন্ডস বানানোর জন্য। ফার্স্ট ওর মধ্যে একটা ডি অরবিটাল আছে এবং ব্যাকেন্ড ডি অরবিটাল আছে, তাই জন্য ওটা লুইস অ্যাসিডের মতো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে। আর সেকেন্ড কারণ হলো ডি ব্লকের মধ্যে জেড এফেক্টিভটা একটু বেশি হয় তার জন্য। ঠিক আছে, এটার জন্য আমরা নিই। পড়বি এগুলো ধীরে ধীরে। আমি দেখ অনলাইন ক্লাসে এত ডিটেলে তো বলে বলে করানো সম্ভব না, আমি যতটা পারছি একটা পড়ে বলে দিচ্ছি তোকে। তুই একবার নিজের দিয়ে পড়বি, প্রবলেম হলে আবার জিজ্ঞেস করবি, আমি বলে দেবো তোকে। ঠিক আছে, ওকে। এবার তুই একটা জিনিস লক্ষ্য কর, এখানে আমরা কমপ্লেক্সের টাইপস রেফার করব অন দ্য বেসিস অফ আয়নিক পার্ট। এবার আমরা কমপ্লেক্সকে ক্লাসিফাই করব, কমপ্লেক্সকে আবার ক্লাসিফাই করব। ঠিক আছে, কিসের ওপর ভিত্তি করে? আয়নিক পার্টের ওপর ভিত্তি করে। ঠিক আছে, আয়নিক পার্ট, আয়নিক পার্ট কি জিনিস? একটা পজিটিভ একটা নেগেটিভ। আয়ন তো ভাই দু ধরনেরই হয়, একটা পজিটিভ আয়ন হয়, একটা নেগেটিভ আয়ন হয়। তাহলে দেখা যাক কিরকম হয়। ধরে নে আমার কাছে একটা কম্পাউন্ড আছে K4, কি কম্পাউন্ড আছে? K4FeCN6। ঠিক আছে, দেখ এই K4 তার মানে 4K+। আমরা সবসময় জানি পটাশিয়াম সবসময় +1 হয়, চারটে আছে তাহলে 4K+। তাহলে এই যে কোঅর্ডিনেশন স্পিয়ারটা আছে, এই কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে -4 চার্জ বসবে না? এই +4 কে নিউট্রালাইজ করার জন্য কত বসবে? -4 চার্জ বসবে কি বসবে না? বুঝলি? আচ্ছা, তাহলে তুই দেখ তো, যেটা পজিটিভ পার্ট আছে ওটা একটা সিম্পল ক্যাটায়ন, আর যেটা অ্যানায়নিক পার্ট আছে নেগেটিভ পার্ট ওটা একটা কমপ্লেক্স অ্যানায়ন। তাহলে এরকম টাইপের কোঅর্ডিনেশন কমপ্লেক্সের নাম হবে, কি নাম হবে? সিম্পল ক্যাটায়ন, সিম্পল সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। দেখ, সিম্পল ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। বোঝা গেল? ওকে, এরপরে দেখ, এরপর আছে AgNH3 2/Cl। ঠিক আছে, এখানে কি বলছে? এখানে দেখ সিএলটা সবসময় নেগেটিভ চার্জ হয়, তাহলে অ্যানায়নটা দেখ একটা নেগেটিভ চার্জে রয়েছে, আর কমপ্লেক্স কম্পাউন্ডটা একটা পজিটিভ চার্জে রয়েছে। তাহলে এখানে ক্যাটায়নটা কমপ্লেক্স হয়ে গেল, অ্যানায়নটা সিম্পল হয়ে গেল। তার নাম কি হবে? কমপ্লেক্স ক্যাটায়ন, সিম্পল অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। বুঝতে পারছিস? জাস্ট নামটা এখান দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তুই ভেঙে নিবি না। কিরকম? আরে তুই তো এইটুকু তো জানিসই যে পটাশিয়াম, যে কোনো যদি মেটাল বাইরে থাকে এগুলো +1 হয়। ঠিক আছে, এগুলো তো জানিসই। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। তারপরে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো -1 করে হয়। তখন তো তুই দেখে বুঝতেই পারবি। তোকে এত কমপ্লেক্স জিনিস দেবে না যে তুই পারবি না। ঠিক আছে, এবার তুই এখানে লক্ষ্য কর। হুম, হুম। সিএফিসি করাতে পারে তোকে, তাহলে অনেক। দেখা যায় আমাকে যদি পারিস পরে কোশ্চেনটা পেলে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার এই কমপ্লেক্সটাকে দেখ তো। দেখ দুখানাই আমার কমপ্লেক্স পেয়ার আছে, হ্যাঁ, দুটোই আমার কমপ্লেক্স পেয়ার, কোঅর্ডিনেশন পেয়ার আছে, দুটোই থার্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে নাম কি হবে? কমপ্লেক্স ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। বোঝা গেল না গেল না? একটা একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে দুটো পার্ট থাকে, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট, একটা ক্যাটায়নিক পার্ট একটা অ্যানায়নিক পার্ট। এখানে দুটোই কমপ্লেক্স, এখানে দুটোই কমপ্লেক্স স্ট্রাকচারে আছে। ঠিক আছে, আগেরটা যেমন একটা সিম্পল একটা কমপ্লেক্স হচ্ছিল। কারেক্ট, তাহলে কমপ্লেক্স ক্যাটায়ন কমপ্লেক্স অ্যানায়ন টাইপ অফ কমপ্লেক্স। বোঝা গেল? আর যেখানে দেখবি আমার এরকম কোঅর্ডিনেশন স্পিয়ারের বাইরে চার্জ নেই, কোনো জিরো চার্জ, আমার জিরো মানে নিউট্রাল, তাদেরকে আমরা বলি নিউট্রাল কমপ্লেক্স। তাদেরকে আমরা কি বলি? নিউট্রাল কমপ্লেক্স। বোঝা গেল না দাদা? একদম, কোঅর্ডিনেশন স্পিয়ারের মাথায় কোনো যদি চার্জ না থাকে তাহলে আমরা তাকে বলি নিউট্রাল কমপ্লেক্স। বোঝা গেল? ওকে, নেক্সট। এবার আমরা চলে আসবো লিগ্যান্ডে। ঠিক আছে, হোয়াট ইজ লিগ্যান্ড? লিগ্যান্ড খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, লিগ্যান্ড হলো বেসিক্যালি এই যে আমরা মেটালের সাথে লিগ্যান্ড লিখছিলাম, এই লিগ্যান্ড কি করবে?
লোন পেয়ার ডোনেট করবে মেটালকে, তাহলে লিগ্যান্ড একটা লুইস বেসের মতো কাজ করে। ঠিক আছে? এবার লিগ্যান্ডকে আমরা প্রায় ৩ ভাগে ক্লাসিফাই করতে পারি। ডেন্সিটি, চার্জ এবং লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বলে। ঠিক আছে? আমরা আগে চার্জের প্রতি কিভাবে ভাগ করতে পারি সেটা দেখ। একটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, পজিটিভ লিগ্যান্ড এবং নেগেটিভ লিগ্যান্ড। চার্জ দু ধরনের হয়, পজিটিভ নেগেটিভ, আর একটা হয় নিউট্রাল লিগ্যান্ড। তোকে দেখবি এখানে আমি পুরো চার্ট দিয়ে দিয়েছি। দেখ এখানে একটা চার্ট করে দিয়েছি, লিস্ট। নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ লিগ্যান্ডের এই পুরো নাম সহ মুখস্থ করতে হবে। যে এক্স মাইনাস থাকলে ওটাকে হ্যালিডো বলে, সিএন মাইনাস থাকলে ওটাকে সায়ানিডো বলে, ওএইচ মাইনাস থাকলে হাইড্রোক্সিডো বলে, ও টু মাইনাস থাকলে অক্সিডো, এসএইচ মাইনাস থাকলে মার্ক্যাপ্টো বলে, এসএনসিএল থ্রি মাইনাস থাকলে স্ট্যানাইড বলে। আমি বারবার বলছি একটা কথা, ওদেরকেও বলেছি তোকেও বলছি, যদি তুমি এই চার্ট মুখস্থ করে না আসো পরের মঙ্গলবার, তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না। কারণ পরের মঙ্গলবার কিন্তু এটা হবে, কী বলে, আইইউপিএসসি নেমিং শুরু হবে। সো এটা টাফ থেকে টাফেস্ট একদম জিনিস। টাফ তো হবেই, এটা আইইউপিএসসি নেমিং ইজ ভেরি টাফ। ঠিক আছে? যদি ঠিকভাবে এগুলো না মুখস্থ করে, এগুলো মুখস্থ করে ফেললে আইইউপিএসসি নেমিং জলবাত হয়ে যাবে। বোঝা গেল? হ্যালো?